নমস্কার সবাইকে, আমার নাম সম্রাট দাস। আপনারা জানেন আমরা একটা বিশেষ পডকাস্ট চালু করেছি, যেটা ত্রিপুরার বিভিন্ন বিজনেস ওরিয়েন্টেড মানুষ বা বিভিন্ন ভাবে যারা আমাদের ইউথ রয়েছে, যারা ইন্সপায়ার হতে চায় বিভিন্ন সাকসেস স্টোরি থেকে, তাদেরকে একটা সঠিক দিশা দেওয়ার জন্য আমরা বিভিন্ন যে বড় বড় বিজনেসম্যান, বড় বড় সেলিব্রিটি রয়েছে, তাদের নিয়ে আমরা একটা পডকাস্ট চ্যানেল চালু করেছি, যাতে তাদের সাকসেস মন্ত্র দেখে আমরা কিছু জিনিস শিখতে পারি এবং আমরা এগিয়ে নিয়ে যেতে পারি জিনিসটাকে। তো আজকে এই অনুষ্ঠানে আমাদের কাছে আছেন মিস্টার কিশালয়া ঘোষ, যিনি ম্যানেজিং ডাইরেক্টর মেডিকেটস লেভেল, এবং ওনার সাথে আমি পার্সোনালি খুব বেশি কানেক্টেড, বিকজ আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, লাইক বিভিন্ন রকমের ওনাদের সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা ওদের সাথে করি, আমার কোম্পানি করে। তো সেই হিসেবে একটা বিশেষভাবে পরিচিত ওনার সাথে, এবং ওনার যে পার্সোনালি ওনার জার্নি থেকে আমি খুব ভালোভাবে উপকৃত, আমি খুব ভালোভাবে আমি ইন্সপায়ার্ড। তো এই পার্সোনালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা উনি ক্যারি করছেন। তো আমি চাই এটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখে আপনারা জিনিসটা থেকে শিক্ষা লাভ করুন এবং আপনারা জিনিসটাকে আরো শেয়ার করুন। তো আমরা শুরু করবো পডকাস্টে। তার আগে কিছু জিনিস আমি বলে দিই। মেডিকেটস প্যাথোলজি ল্যাব, যেটা আমরা ত্রিপুরাতে খুব বেশি পরিচিত ল্যাব, এবং সেখানে বিভিন্ন রোগীদের প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়া আরো যেরকম ওপিডি সার্ভিসেস রয়েছে ওদের। অ্যান্ড 1991-এ উনি স্টার্ট করেছিলেন এটা, এবং এখন দীর্ঘ 34 বছর ধরে উনি এই বিজনেসটা চালিয়ে যাচ্ছেন এবং খুব সাকসেসফুলি ত্রিপুরাতে একটা প্রতিষ্ঠিত ল্যাব উনি চালিয়ে যাচ্ছেন। তো ওনার জার্নিটা চলুন শুনে নিন। নমস্কার সম্রাট, অ্যান্ড আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি, মিস্টার কিশালয় ঘোষ। অ্যান্ড উনি হচ্ছেন মেডিকেটস, আপনারা সবাই নাম শুনেছেন প্রায় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন প্রমোশনে আপনারা দেখেন। মেডিকেটস আমাদের ত্রিপুরার সবচেয়ে প্রতিষ্ঠিত একটা সংস্থা, যারা বিভিন্ন ডায়াগনস্টিকের সাথে জড়িত আছে বেশ কিছু বছর ধরে। কারণ আপনি বলতে পারেন আমাদের ত্রিপুরার সবচেয়ে পুরনো ডায়াগনস্টিক সেন্টার। আমাদের সাথে আছেন মেডিকেটস এর ফাউন্ডার অ্যান্ড সিইও কিশালয় স্যার। আজকের এই পুরো ইন্টারভিউটা স্যারের ব্যাপারে হবে, রিগার্ডিং স্যারের কি জার্নি ছিল, কিভাবে উনি স্টার্ট করেছিলেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তা কিভাবে অতিক্রম করেছে সেটার উপর বেস করে। যারাই আপনারা নিউ এজ এন্টারপ্রেনার আছেন, যারা বিজনেসটাকে ভালোভাবে বুঝতে চাইছেন, জানতে চাইছেন, এই ভিডিওটা এন্ড পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। আপনারা শেষ পর্যন্ত বজায় থাকবেন। স্যার, নমস্কার, ধন্যবাদ সম্রাট বাবুকে। উনি আমার এই বিষয়ে জানতে চেয়েছেন বলে আমি সত্যি, আমি তো আমার জীবনে কোনোদিন এরকম ভাবে নিজের বায়োগ্রাফি আমি কোনোদিন ভাবিনি যে উনি আমাকে, মানে আমার ছেলে সম আমাকে প্লেস করেছে বলে আমি বাধ্য হয়েছি কিছু বলার জন্য। যদি প্রথম থেকেই বলি যে মেডিকেটস আজকে যে রূপে আছে সেরকম তো কখনোই ছিল না। এই জার্নিতে আমরা আস্তে আস্তে আমাদের অনেক বছর লেগে গেছে, 34 ইয়ার্স, 34 বছর ধরে আমরা এই প্রফেশনে, মানে এই ল্যাবরেটরির মেডিকেটস প্যাথোলজিক্যাল ল্যাব নামেই আছে। এটা প্রথম আমরা শুরু করি কর্নাল চৌমনি, যেটা ঠিক জগন্নাথ বাড়ির পিছনে, যেখানে এখন কিছু নেই এমনিতে, এটা ট্রান্সপোর্ট আছে এটা তখন। তারপরে তার কিছুদিন মানে কি 2-3 বছর পরে আমি শুরু করি আরএমএস চৌমনি অটো স্ট্যান্ডের ঠিক পেছনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে দুই একজন ডাক্তারবাবু বসতেন, ডাক্তার পাণ্ডব পাল বসতেন, ডাক্তার মলয় শাহ, যিনি আজকে নেই, এরা দুজনেই বসতেন। ওই জায়গাটা এরকম একটা জায়গা ছিল যে মানে কেউ আমাকে উৎসাহ দেয়নি, বলে আরে এখানে কোনোদিন কি কিছু হবে না, মানে ঠিক আছে, না হলে একটু বড় জায়গা চাই। প্রথম ছোট জায়গা থেকে শুরু করেছিলাম, তারপর এই জায়গাটা নিলাম, আস্তে আস্তে দেখলাম যে এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তখন ল্যাবরেটরি শুরু করি। আমি আজকের দিনে যার যার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আমার এই বয়সে আমাকে যারা সবচেয়ে বেশি এনকারেজ করেছে এবং সহায়তা, মানে হেল্প করেছে, এনাদের মধ্যে অনেকেই নেই আজকের দিনে। যেমন ডক্টর দিলীপ দেববর্মা, ওনার নামটা না বললে নাই হয়। ডক্টর ইলালোত ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন, ছেলের মতন দেখতেন। তারপরে আছে ডক্টর ভট্টাচার্য, যিনি একসময় ডাইরেক্টরও ছিলেন, মানে ভবরঞ্জন ভট্টাচার্য। মানে উনি লাস্ট পর্যন্ত তো ওনার মানে এরকম একটা অবস্থা, কিশোরকে ডাকো, কানুকে ডাকো, আমার ডাকনাম হচ্ছে কানুকে ডাকো, কানুর কাছ থেকে এটা জানতে হবে, ওইটা করতে হবে। সেই সম্পর্কটা বাড়িঘরের সম্পর্ক হয়ে গেছিল, এখনো সম্পর্ক আছে। এটা করবে মানে তাদের কাছে এখনো কৃতজ্ঞ। আর আজকের দিনে যারা সিনিয়র ডাক্তারবাবুরা আছে তারা আমাকে প্রচুর সাহায্য। আমি কোনোদিন ভাবিনি আমি আজকে যে জায়গায় আছি। শুরুটা খুব ছোট থেকে করেছি, যাদের দ্বারা আমি উপকৃত হয়েছি তাদের কথা যদি না বলি, আমার মনে হয় আমার জীবনটা সার্থক হবে। সেটা স্বাভাবিক।
কারণ হচ্ছে কি, আমি যখন ল্যাবরেটরি দিই আমার কাছে টাকা পয়সা ছিল, বাবা আমাকে পয়সা দেবে না এটাই ডিটারমাইন। কারণ হচ্ছে আমি যদি সবকিছু বিক্রি করে তোমাকে দিয়ে দিই তাহলে আমি যদি তোমার বিজনেসে ফেল করো আমার কি হবে, এই জন্য দেয়। তো আমি এই জায়গায় ইস্টার্ন সায়েন্টিফিক কর্পোরেশন মালিক মিস্টার বিশ্বনাথ আইনদাস, ওনার কৃতজ্ঞতা ছিল। যাই হোক, রেসপেক্টিভ অফ রেটস এন্ড অল আদার থিংস, কি রেট নিয়েছে দ্যাট ওয়াজ নট ইম্পর্টেন্ট, কিন্তু উনি আমাকে ওই সময় মাল বাড়তে দিয়েছে। আর বিজনেস খুললেই তো ব্যবসা ব্যবসা চলে না, পাশাপাশি আমি টিউশনি করতাম। আচ্ছা, টিউশনি করে, কারণ ওনার কাছে তো আমার কমিটমেন্ট ছিল যে আমি 6 মাস ওনার পয়সাটা ফেরত দেবো। আর বাবা একটা কাজ করে দিয়ে গেছেন যে মানে ইংলিশ স্কুলে পড়িয়েছে, এই কারণে টিউশনিটা অনেক ছাত্রছাত্রী আছে। আপনার ফ্লুয়েন্সিও দেখলাম খুব ভালো, এই জন্য এ তো আলাদা জিনিস, এখন প্র্যাকটিস কোথায়, ইংলিশ তো এখানে বলার আর কোনো স্কোপ নেই। যাই হোক, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের যারা এখন অনেক বড় বড় পোস্টও আছে, রাস্তায় দেখলেও প্রণাম করে, এই এটাই তো পাওয়া। যোগ্যতাটাও আমি অর্জন করতে পেরেছি। এনআইটিতে সেদিন গেছিলাম, সে এক ছাত্রী এসে প্রণাম করলো, বলে তুই এখানে কি করছিস, বলে আমি এখানে টিচার, ফ্যাকাল্টি। তো এইরকম মানে জীবনের এই আনন্দটাও খুব একটা বড় আনন্দ। যাই হোক, ওর থেকে শুরু মানে ঠাকুরের কৃপাই বলতে পারবেন না যে আমার মা বাবার আশীর্বাদ ছিল। 3 মাস 3.5 মাসে আমি মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে গেছিলাম, মানে রেসপেক্ট অফ বিজনেস। মানে যখন থেকে স্টার্ট হচ্ছে তখন 3-3.5 মাসে ধরতে পেরেছেন। আমি আপনি একটু আমাদের দর্শকদের বলুন যে কি কি স্ট্র্যাটেজি, কি কি ভাবে আপনি জিনিসটাকে এগিয়েছেন যে এত বড় লেভেলে চলে গেলেন? আমি প্রথম কথা হচ্ছে যে এগুলি আমি পড়ে আসছি, আমি কৃতজ্ঞতা আজকে সুযোগ যখন পেয়েছি আমি এটা বলছি। অবশ্যই আমি 1 বছর বিনা পারিশ্রমিকে কাজ করেছি মডার্ন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। ওনার কর্ণধার ছিলেন স্বর্গীয় আশিস চক্রবর্তী, উনি ডক্টর নন্দলাল চক্রবর্তীর ভাই মানে ছেলে। তো ওইখানে কাজ করতে গেছি, উনি আমাকে মন ভরে কাজ শিখিয়েছে, মানে বলে তোর ষোলবেলা পূর্ণ করে গেছে। আমি কৃতজ্ঞতা ওনার কাছেও, অনেক মানে ছোট ভাইয়ের মতন দেখতেন, আর যা ছিল ওনার কাছে 1 বছর উজাড় করে দিয়েছে। আমাকে কোনোদিনও সেই চোখে দেখেনি, আমাকে নিজের ভাইয়ের মতনই দেখেছে। আর যা যা সহযোগিতা করার প্রতিনিয়ত, আমি সকালবেলা স্টাফরা যাওয়ার আগে আমি পৌঁছে যেতাম। এটা হচ্ছে আমার একটা ডেডিকেশন ছিল যে আমি কাজ শিখবো, না শিখলে পরে তো আর আমি নিজে দাঁড়াতে পারবো না। এটা ছিল সকালবেলা একদম আর্লি মর্নিং চলে যেতাম, মানে 7টা 8:30টার মধ্যে, 5টার সময় বেরোতাম, টিউশনিও করতাম তখনও। আচ্ছা, 5টার সময় টিউশনি করতাম, টিউশন 2টো বাড়ি টিউশনি সেরে ওই তাদের বাড়িতেই যা টিফিন দিত, এটা দিয়েই আমার হয়ে যেত। 3টে 4টে পর্যন্ত ওই ল্যাবরেটরিতে থাকতাম, বাড়িতে আসতাম, এসে স্নান খাওয়া করে আবার লেবে যেতাম, 7টা 7:30টার সময় আবার বেরিয়ে যেতাম, রাত্রি 11টা পর্যন্ত আবার টিউশন বাইসাইকেল। জীবনে এই মেহনতটা করেছি বলেই আমি হয়তোবা স্কাই ইজ দ্য লিমিট সবসময় একটা কথা বলে, তবে আই এম হ্যাপি আমি যেটুকুই করেছি আমার জীবনে। তখন 17টা ল্যাবরেটরি মাত্র ছিল। আচ্ছা, পুরো ত্রিপুরাতে? না, আগরতলা। আচ্ছা, 17টা ল্যাবরেটরির মধ্যে তখন আমরা একটা সমন্বয় একটা করেছি, একটা অ্যাসোসিয়েশনের মতন বানিয়েছি। কারণটা কি, তখন ল্যাবরেটরির রেজিস্ট্রেশন বলে কিছু ছিল। আমি আশিসদাকে বললাম, আমাদের যে আশিস চক্রবর্তী জানতেন, আমি কাজ শিখেছি, মধুবাবু, আশিসবাবু, দুলালদা, সব সিনিয়র আমার। আমি তখন একদম মানে একদম ইয়ংগেস্ট। আমি বললাম যে চলুন না সবাই মিলে বসি, একটা সংগঠন করি, সেই সংগঠনে সবাই যদি মিলে একটা রেজিস্ট্রেশনটা করতে পারি। সেইভাবে আমরা তখন গেলাম সিএমও অফিসে, রেজিস্ট্রিং অথরিটি সিএমও। উনি বললেন এগুলি আবার কি, রেজিস্ট্রেশন বলতে তো কিছু আমরা তো জানি না, ব্যবসা করছো করো। বললো না, কাগজপত্র লাগবে। আপনি বলে কি, তখন আমি একটু জ্ঞান টিয়ান নিয়ে রেখেছিলাম তো, যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এগুলো দেখালাম, বললাম ওনার এইগুলো তো ঝামেলা, আমি তো কোনোদিন জানি না, কি করে বলবো। আমরা সব গাইডেন্স দিলাম। এটা আইজিএম হসপিটালের এখানে সিএম অফিসটা ছিল, এটা একটা ডিপি লজ করছিল তখন আমাদের তৎকালীন সিএম। এটা 91-92 কথা বলছি। আচ্ছা, তখন আমরা তো হলো না, এটা শিফট হয়ে গেল প্যালেস কম্পাউন্ড। ডক্টর ডিকে বিশ্বাস প্রথম আমাদের 1994 রেজিস্ট্রেশনটা দেয়। রেজিস্ট্রেশনটা যখন দেয় তখন আমরা কনফিডেন্ট। তারপরে ক্রমে অনেক কাগজপত্র আরো বের করতে হবে, এগুলো করেছি এবং এটা অ্যাওয়ারও করেছি মানুষদের যে আমাদের রেজিস্ট্রেশন প্রয়োজন। বিভিন্ন ডিস্ট্রিক্ট বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, সব জায়গায় বলে আমরা করে দিয়েছি। এইটা ছিল আমাদের মানে আমার প্রথম পদক্ষেপ।
তারপরে চিন্তা করে দেখলাম যে যেই জায়গাটায় আমার ল্যাব আছে দোতলায়, পেশেন্ট উঠতে নামতে কষ্ট, সেই জায়গা থেকে তো একটু সরতে হবে। তারপরে এলাম আইজিএম হসপিটাল, আরে অষ্টমী অটো স্ট্যান্ডের পিছনে, ভালো জায়গায় ছিল, তখন ফ্লাড এফেক্টে বছরের দুবার অনেকবার মানে অবদারিত উঠতেই। তারপরেও আমরা ঠিক আছে প্রিপেয়ারই ছিলাম। তারপরে এই জায়গাটায় এলাম, নতুন জায়গায়, যেটা আইজিএম হসপিটালের পেছনে। এই জায়গাটা যখন ওই বিল্ডিংটা তারা মালিক বানাবে বলেছে, তখন আমাদের সরতে হবে, এই জায়গাটায় চলে এলাম। এখানে এখন সব পরিষেবাই রয়েছে, এরকম রয়েছে প্যাথোলজির, আপনি বলতে পারেন যে যতগুলো টেস্ট আছে মোটামুটি 90% আমাদের এখানে। এটা তো অনেক বড় একটা, আমরা যা যা ইনস্ট্রুমেন্ট আছে গর্ব করে বলতে পারি, আগরতলায় প্রাইভেট সেট আপে আমাদের এখানে যা ইনস্ট্রুমেন্ট আছে, হয়তো আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কিন্তু আমরা যা সেট আপ আছে আমাদের থেকে ভালো সেট আপ মনে হয় না কোনো জায়গায় আছে। আপনি একটু উল্লেখ করে বলে দিন কি কি সেটআপ আপনি বলছেন, কি কি জিনিস নিয়েছেন? আমার যেমন বায়োকেমিস্ট্রির দুটো বড় বড় ইনস্ট্রুমেন্ট আছে। ট্রানজিশিয়ার এটা 640 ফুলি অটোমেটিক অ্যানালাইসিস, ব্লাড অ্যানালাইসিস। তারপরে রয়েছে 1000 ট্রানজিশিয়ারি, যার মধ্যে ব্লাড টেস্ট করতে হয়, কারণ দুটো মেশিনে আমার সাইমালটেনিয়াসলি চালাতে হয়। অ্যাজ এ লেম্যান আমরা কিছু জানি না, কি কি এটা হচ্ছে মনে করুন আপনাদের ব্লাড সুগার করতে হবে বা লিপিড প্রোফাইল করতে হবে, বিভিন্ন টেস্ট করতে হবে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, অলমোস্ট মানে এটা কাইন্ড অফ রুটিন টেস্ট। আর এটার ওয়ার্কলোডটা অনেক বেশি থাকে, যে কারণে একটা মেশিন দিয়ে হচ্ছিল না, আরেকটা মেশিন দিয়ে। রাইট। তারপরে হচ্ছে যে আমরা আমাদের যেমন থাইরয়েড টেস্ট ফার্স্ট, কিন্তু কমন টেস্ট এখানে আমরা করে ফেলি, কিন্তু থাইরয়েড টেস্ট আরো অনেকগুলো টেস্ট আছে, যে হরমোন প্রোফাইল অনেকগুলো আমরা এখানেই করে ফেলি। এর জন্য একটা মেশিন কিনেছি, মানে ইমিউনিয়াসি মেশিন, এটা একটা দিয়ে হচ্ছিল না, সাপোর্টের জন্য আবার টেস্ট যখন ওয়ার্কলোড বেশি থাকে, অলমোস্ট এভরিডেই চালাতে হয়, তখন আবার আরেকটা কিনেছি মেশিন। সেরকম এবার এইচপিএলসি মেথডে HbA1c, যেটা ডায়াবেটিস নির্ধারিত করার সবচেয়ে ইউনিক মেশিন, সেই মেশিনটা আমাদের কাছে আছে। ডায়াবেটিসের সবচেয়ে ইউনিক মেশিন আমাদের কাছে আছে। এটা আমাদের কাছে। তো যারা শুনছেন তারা শুনে রাখুন, আজকের দিনে তো ডায়াবেটিস মানে আমাদের ত্রিপুরার 60% পেশেন্টের আছে, তো এখানে সবচেয়ে উন্নত মানের মেশিনারিজ রয়েছে। অ্যান্ড ডায়াবেটিস টেস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এভরিডে আপনাকে এটার একটা হিসেব রাখতে হবে, মেডিসিন নিতে হবে, এভরিডে আপনার জিনিসটাকে নিজেকে মেনটেন করে চলতে হবে, অ্যান্ড এভরি উইক আপনাকে টেস্ট করাতে হবে। না, এটা 3 মাসে একবার। 3 মাসে একবার? আচ্ছা, এটা হচ্ছে HbA1c 3 মাসে একবার দিয়েছে, আর ডাক্তারের পরামর্শ চললে অনেক সময় একটা নিয়ন্ত্রণেই থাকে। আর যেহেতু আপনারা জানেন এই বিশ্ব ডায়াবেটিস দিবস গেল, আমরা ইন্ডিয়াটার মোটামুটি আমরা বলতে পারি যে ডায়াবেটিসের রাজধানী। হ্যাঁ, আমাদের মানে ডায়াবেটিস নিয়ে আমরা খুব মানে কনসার্ন এখন। তার উপর বাঙালি যারা মিষ্টি বেশি খায়, একটা স্বাভাবিক ব্যাপার। আর তার উপর একটা রয়েছে কি, ডায়াবেটিসটাকে অনেকেই সেই লেভেলে নিয়ে যায় না, বা জানতেও যায় না, বুঝতেও যায় না, আমরা দেখি। এটারও অ্যাওয়ারনেস আমাদের থেকে এখন আমরা মোটামুটি করে দিই যে আপনি এটা পরামর্শ নেই, ডাক্তার লোক যেভাবে বলবে সেভাবে খাবেন, এটা বলে দিই। আচ্ছা, পাশাপাশি আরো ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে 6 পার্ট আমরা ব্লাড সেল কাউন্টার, তারপরে আপনার প্রোনেটে আমরা জেনেটিক টেস্টগুলি যেগুলো আছে সেগুলো করতে পারি। তারপরে রয়েছে আপনার অ্যানালাইজার, রিডারই কিন্তু কমন এসে আসছে। ইনস্ট্রুমেন্টের দিক দিয়ে যা যদি আমি বলি যে আমাদের একদম সিটি স্ক্যান, এইটা তো তারপরে আমি এবার রেডিওলজিতে বলি। রেডিওলজিটা হচ্ছে আমাদের যে বলো রেডিওলজিস্ট দিয়ে আমরা সোনোগ্রাফি করি। জেনারেলি ম্যাক্সিমাম ল্যাবে দেখবেন যে ডাক্তারবাবুরা, এমবিবিএস ডাক্তারবাবুরা সোনোলজি ট্রেনিং করে, বাট উই আর কনসার্ন উইথ দ্য রেডিওলজিস্ট। আমাদের রেডিওলজিস্ট ছাড়া আমরা কোনো রিপোর্ট, কারণ আমরা যতটুকু চেষ্টা করছি যে রিপোর্ট যেন অথেন্টিক। বাই গড গ্রেস, আমি জানি না, কিছুদিন আগে পেশেন্ট এসে আমাদের মানে অ্যাপ্রিসিয়েশন দিয়ে গেল। অ্যাপ্রিসিয়েশনটা কি আমাদের এখানে টেস্ট করিয়ে গেছে, যা যা রিপোর্ট সোনোগ্রাফিতে বেরিয়েছে, হায়দ্রাবাদ এইজিতে গিয়ে সেম রিপোর্ট। উনি ভদ্রলোক প্রথম নাকি চ্যালেঞ্জ করেছিল যে এই রিপোর্টের উপর ট্রিটমেন্ট করুন, তারা বলছে না আপনার আবার করা। যখন আবার করানো বললো যে দেখুন তো সেম রিপোর্ট, কোনো একটা অক্ষর তো এদিকে দিক নেই। যাই হোক, এইগুলো তো থাকেই। এটার জন্য আমরা খুব ইম্পর্টেন্ট সোনোগ্রাফি রয়েছে। তারপরে আছে আমাদের হাই এন্ড এক্সরে মেশিন, তারপরে রয়েছে সিটি স্ক্যান। আমাদের অনেক ধরনের এনজিও হয় আর কি, সিটি এনজিও গুলো আমরা এগুলি করি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কিডনি, লিভার, যেটা বলে ডোমেনের যা যা সিটি আছে নর্মাল রুটিন সবই করি।
আমাদের এখানে একটা স্পেশাল টেস্ট আছে, অনেক বয়স্ক লোকদের বোন হয়ে গেলে এটা নির্ণয়ের জন্য একটা পরীক্ষা আছে। আচ্ছা, এটা বলে বোন মিনারেল ডেন্সিটি আছে, বিএমডি টেস্টও আমাদের এখানে। আমাদের যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস বা কিছু হলে পরে পালমোনারি ফাংশন টেস্টের ব্যবস্থা আছে। কার্ডিয়াক পেশেন্টের জন্য ইকো, টিএমটি, ইসিজি ওষুধ রয়েছে। এটাই মোটামুটি আমরা এইটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা, জায়গারও সংকীর্ণতা। ভবিষ্যতে আরো যদি পাই আরো, এটা তো শেষ নেই, না এটা নেভার এন্ডিং, আরো কত কিছু ইনভেস্ট করতে হবে, আমাদের ঢুকাতে হবে, চেষ্টা থাকবে। তো যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এখন অনেক সামনে এগিয়ে গেছি। সো আই এম হ্যাপি যে আমি আমার আমি ফিল দ্যাট আই রিচ মাই ডেস্টিনেশন মোর দ্যান দ্যাট। এটা কিছু বলার ব্যাপার না, এটা পার্টিকুলারলি এইভাবে বলে লাভ হবে না। আমরা এটাতে যেমন রয়েছি, উই আর নাও অলসো ইন দ্য সিএসআর অ্যাক্টিভিটিজ অলসো। আমরা উই আর ডুইং থ্রু ভেরিয়াস অর্গানাইজেশনস। আমরা যেমন করি হেপাটাইটিস ফাউন্ডেশনের সঙ্গে আমাদের কাছে, ডায়াবেটিক ফোরামের আমি সদস্য, আমি রোটারি ইন্টারন্যাশনালের সদস্য, বিভিন্ন অর্গানাইজেশনের থ্রুতে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটিস করি। এগুলি আমাদের একটা পার্ট, এটা করতে হয় এই আর কি। যেটা আরেকটা আপনি কথা বলছিলেন যে ইয়ং, যে আমাদের ইয়ুথ, একটা কথা বলি, এটাকে করার জন্য আমি বিজনেসটাকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি পুরো ত্রিপুরা। একদম কিভাবে? আমি যারা আমার কাছে রেগুলার স্যাম্পল পাঠায় আজকের দিনে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এই কারণে বলবো, দে আর গেটিং বেনিফিট এন্ড আই এম অলসো গেটিং বেনিফিট। কিছু কিছু যেমন আমরা প্রথম যখন শুরু করি হরমোন টেস্টগুলি আমরা পাঠাতে খুব কষ্ট হতো। এখন তো আমাদের ঘরেই হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে, আর 3 দিন 4 দিন 5 দিনও রিপোর্ট পেতাম। কি রিপোর্ট আসতো 3 দিন 2 দিন 3 দিন লাগতো স্যাম্পল পৌঁছাতো, স্যাম্পলটা এতদিন পরে পৌঁছালো। সেটাই, এখন তো একদম ফ্রেশ স্যাম্পল নিয়ে উইদিন 2-3 আওয়ার্স উই আর গিভিং রিপোর্ট, আর মোর অ্যাকুরেটও হচ্ছে। এতদিন ওই সময় তো ছিল না, আর কোনো অল্টারনেটিভ নেই। আমার ঠিক মনে পড়ে একটা পেশেন্টের এলএইচ এফএসএইচ প্রোলেকটিন, ডাক্তার পার্থপ্রতিম শাহ তখন দিল্লি থেকে এলেন, তা আমাকে ডেকে বললো, আরে কেন তুই এই টেস্টগুলো একটু করিয়ে দিতে হবে। বলে আরে এখানে তো কোনো ব্যবস্থা নেই। বলে আর যেখানে পারিস তুই করিয়ে দে এটা। তখন আমি ডক্টর রায়ান ত্রিবেদীতে পাঠালাম। আমার বন্ধু ছিল, ওই ইঞ্জিনিয়ার, পাশেই বিল্ডিং, তার সেখানে কাজ করতো, তার দিয়ে পাঠালাম। এই রিপোর্ট আসতে 15 দিন লাগে। 15 দিন? ওটা পেশেন্ট পার্টি বলছে কি, তখন তো মোবাইল টোবাইল এইসব কিছু ছিল না, আর কার সঙ্গে যোগাযোগ করবো, তো বন্ধুকে টেলিফোনে ধরতে হতো, মানে কত কঠিন দিন ছিল। তারপর ও বললো ঠিক আছে আমি দেখছি, যাচ্ছে। ওকে রাত্রেবেলা ধরলে টেলিফোন করে রাত্রেবেলা ধরতে হতো, যে তখন ট্রাঙ্ক কল ছিল, এরকম সিস্টেমও ছিল না, ডাইরেক্ট ডায়ালিং ছিল না, বুক করে তারপরে পাঠাতো। আলটিমেটলি দিত। তারপরে চিন্তা করে আমি তখন একটা কোম্পানির সঙ্গে আমি টাই আপ করি, এই টায়ার কোম্পানিটাকে প্রমোট করি, ত্রিপুরার বিভিন্ন জায়গায় এ নিয়ে মার্কেটিং করি। থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড বলে থাইরোকেয়ার করে এদেরও বললাম যে ভাই দেখো তোমাদেরও বেনিফিট আমারও বেনিফিট, আমি একটা মিনিমাম পার্সেন্টেজ নেবো, তোমরা আমার কাছে পাঠাবো, বাট অ্যাট লিস্ট একুরেট থাকো রিপোর্টটা জলদি। আমরা বাল্কে পাঠাতাম। আমরা কি করতাম, স্যাম্পলটা আমার কাছে এলেই আমরা ফ্লাইটে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, বেশি স্যাম্পল হতো ফ্লাইটে পাঠাতাম, দিল্লি পৌঁছে যেত। বোম্বেতে পাঠাতাম সকাল, মানে দুপুরবেলা দিলে রাত্রে পৌঁছে যেত, পরের দিন সকালবেলা সবাই রিপোর্ট পেয়ে যেত। সেই সিস্টেমে আমরা অনেক বছর করেছি। এখন তারপরে রেডক্লিফ ল্যাবস বলে একটা ল্যাবের সঙ্গে টাই আপ করলাম, বললাম ভাই এখানেই করতে হবে। ম্যাক্সিমাম 90% টেস্ট এখানেই হয়ে যায়, আর 10% এর জন্য এদের নয়ডা অফিসে, মানে সেটা স্বাভাবিক, সব মেশিনারিজ তো নেই আছে। এই আর কি, যা সব মেশিনারিজ আছে, কিন্তু টেস্টগুলি ফ্রিকোয়েন্টলি না হলে এটা রিস্ক নেওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে যে কিটগুলি এত কস্টলি, তো একটা দুটো টেস্ট দিয়ে হয়, এটার মিনিমাম 70-80% যদি আমরা ইউটিলাইজ করতে পারি, মোটামুটি খরচাটা বেরিয়ে যায়। এটা তো খুব টাফ এখানে সব টেস্ট, এই জন্য আমাদের যে টেস্টগুলো এখানে হয় না আমরা তার কাছে পাই। আসলে তো মোটামুটি মেডিকেটস আজকের দিনে 95% টেস্ট করে নিতে পারছে না এখানে হয়ে যাচ্ছে। এবার যারা ইয়াং এন্টারপ্রেনার আছে, ইনিশিয়ালি যে প্রবলেমগুলো ওরা ফেস করে, আপনি সেরকম কি কি প্রবলেম ফেস করেছিলেন এবং সেগুলো কিভাবে অতিক্রম করেছেন? ফেস মানে প্রবলেম বলতে সেরকম তো প্রবলেম, মানে কি প্রবলেম চিন্তা করলেই প্রবলেম, আমি ওই পার্টটা কখনো দিই। আমার সামনের দিকে এগোতে হবে, সমস্যাটাকে আমি সামনে রাখি, সলিউশনটাকে সামনে রাখি। আমি নিয়মিত ডাক্তারবাবুদের কাছে গেছি, ওদের কাছে রিকোয়েস্ট করেছি, পরিচয় করেছি, সম্পর্ক গভীরতায় গেছে, ব্যবসা
কাছে একটা কথাই বলবো, সততা এবং সম্পর্ক দুটো যদি মেনটেন করে কাজ করতে পারে তাহলে সাকসেস। এর মধ্যে কোনো সততা থাকতে হবে যে না আমি যা করে দেবো, আমার নলেজ কনসার্ন যা আছে আমি যেটুকু জানি আমি করে দিব। ডাউট যদি হয়, আমরা এখনো করতাম, আমি আমার মনে আছে আমার যখন স্যাম্পলের ভেরিয়েশন থাকতো আমি সুশীলাদির কাছে সুশীলাদির বড় কথা বলতেছি। এইটা আজকের দিনে আমি অনেক কথা বলতে আমাদের এখানে প্রবলেম আছে। তারপরে আমি এরাও যদি বলে যে এরা এত জুনিয়র বলে আঙ্কেলই বলে ডাকি প্যাথোলজিস্ট, তাহলে না তুমি সঙ্গে আবার একটু কনসাল্ট করো, আমি বলে দিচ্ছি বা তুমিও বলছো, সেইগুলো আমরা রাখি। তারপর আমরা কোয়ালিটি কন্ট্রোলের পাওয়ারটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন ব্লাড টেস্টে কোয়ালিটি কন্ট্রোল আমরা এই কাজ যেমন করি, আমরা এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, এগুলো রোজই এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোলটা আমরা মাসে স্যাম্পল আসে তার উপর বেস করে আমরা টেস্ট করে রিপোর্ট পাঠাই, তাদের সঙ্গে কোনো ডিভিয়েশন আছে কিনা আমরা দেখি। আর ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল আমরা প্রত্যেক দিন সপ্তাহে না কিন্তু ইলিব্রেশন কোয়ালিটি কন্ট্রোল ডেইলি হবে ডেইলি সকালে মিটিং হয়। মিটিং না না সকালবেলা এসে যে চালাবে প্রথম মেশিনটা সুইচ অন করুন, অন করি তার প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে ইলিব্রেশন, তারপরে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে নেগেটিভ পজিটিভ স্যাম্পল আমাদের কাছে থাকে, টেস্ট করে না, টেস্ট করে না। ঠিক আছে, ও একটা পেশেন্টের তো লাইফ ডিপেন্ড করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমরা কিন্তু এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা হওয়া উচিত খুব বেশি। এটা ধরে রেখেছেন বলে আজকে এত বড় একটা অর্গানাইজেশন লিড করতে পারছেন। যারা জানেন না বা মেডিকেটসে তো ত্রিপুরা 90% লোক জানে, বাট যারা জানে না তাদের জন্য বলে দিই, medicatespathLab.com বলে ওদের ওয়েবসাইট রয়েছে, আপনারা ওখানে অবশ্যই ভিজিট করুন। সমস্ত ডাক্তার কি কি টেস্ট হয় সব ইনফরমেশন ওখানে রয়েছে। নিচে একটা চ্যাটবট অপশন থাকবে হোয়াটসঅ্যাপে, ওখানে আপনি পিন করে দিতে পারেন এবং ডিরেক্টলি আপনাদের যেই টেস্টের দরকার বা যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দরকার ডিরেক্টলি ওখানে আপনারা চ্যাটিং করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। এটা খুব ইজি করে ডেভেলপ করা অ্যান্ড ডেভেলপ বাই কোড অর্জুন টেকনোলজিস, যেটা আমি রান করি। অ্যান্ড আঙ্কেল আমিও খুব হ্যাপি ফিল করি যে এরকম একটা এত বড় রিনাউন্ড একটা অর্গানাইজেশনের পার্ট হতে পেরেছি এবং আজকে ওদের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পেরেছি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত। অবশ্যই এটা একটা সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, কামিং টু দ্য পয়েন্ট, যেটা আঙ্কেল তুমি বলছিলে, লাইক এই যে প্যাথোলজি ল্যাবটা তুমি রান করছো, এখানে ডাক্তার কারা কারা রয়েছে? বিকজ সবাই ডাক্তারদের প্রতি খুব একটা কনসার্ন। আর আমি দেখলাম তোমাদের যে বোর্ডগুলো এখানে অনেক বড় বড় ডাক্তারদের নাম রয়েছে। না আমরা স্পেশালি যে কোনো আমরা সুপার স্পেশালিস্ট ডক্টরদেরই প্রেফারেন্স আমরা দিই। যেমন আমাদের এখানে নেফ্রোলজিস্ট আছে আমাদের এখানে লোকাল যারা আছে, ডক্টর দীপজ্যোতি দাস মেডিসিনের স্পেশালিস্ট ডায়াবেটিস ডিপার্টমেন্টে, ডক্টর অশোক সিনহা আছেন যিনি রেসপিরেটরি মেডিসিনের প্র্যাকটিস করেন, জেনারেল প্র্যাকটিসও করেন। তারপরে আপনার তোমার রয়েছে কি বলে চাইল্ড স্পেশালিস্ট রাহুলপুর। আমাদের গাইনোকোলজিস্ট দুইজন আছে, ডক্টর দেবাশিস সাহা আর ডক্টর মঞ্জুরি কোটা, এরা খুব রিনাউন্ড। এছাড়াও আমরা কিছু স্পেশাল সার্ভিস দিয়ে থাকি, যেমন ডক্টর জয়ন্ত রায়, ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন ইস্টার্ন ইন্ডিয়া। ওনার ডক্টর জয়ন্ত রায় প্রতিদিন মাসে একবার আসে, ওনার খুব প্রচার কিন্তু খুব একটা করতে হয়, প্রচুর পেশেন্ট। যে প্রচার যে মাসে করি, উই আর রিয়েলি এক্সট্রিমলি সরি দ্যাট আমরা পেশেন্টদের সার্ভিস দিতে পারি, কারণ একটা লিমিট পর্যন্ত উনি দেখেন, উনি ম্যাক্সিমাম 70 জন দেখেন। তারপর আমার রিকোয়েস্ট করে চীনা পরিচিত ছোট জায়গায় 90 জন পর্যন্ত বই, এটা গতকালকে উনি গেলেন। ইট ওয়াজ 115 পেশেন্ট 2 দিনে দেখেছি। আমাকে কালকে বলে গেছেন যে বিপ্লবদা আমি কিন্তু এত রুগী বলে দিই, কিন্তু পেশেন্টরা ওনার প্রতি একটা ক্রেজ আছে। আরেকজন আপনি নাম শুনেছেন হয়তো, যে সুস্মিতা রায়। হ্যাঁ, শি ইজ এ ভেরি রিনাউন্ড পালমোনোলজিস্ট, যাদের মুখের সমস্যা আছে, কাশ, অন্যান্য ডিজিজ, মানে বক্ষরোগ নিয়ে যাদের সমস্যা আছে, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। উনি প্রত্যেক মাসে একবার আসেন, ওনারও সেরকম ভাবে আমরা প্রচার করতে পারি। প্রচার করলে আমাদের অসুবিধা, উনি সকালবেলা আসেন, সন্ধ্যাবেলা চলে যান, আমরা বড় জোর 25 জনের মতন এক করে এটা রয়েছে। কি করা যাবে, কিছু করার না। যারা ডাক্তার আগে থেকে বুক করতে চান তো হোয়াটসঅ্যাপে অবশ্যই ওখানে পিন করে রাখবেন, বুঝতেই পারছেন। তো সবসময় পসিবল হয় না সার্ভিস দেওয়া, তো অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ওরা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে। এই আর কি, ডাক্তাররা এটাই আছে।
আমাদের এখানে রেডিওলজিস্ট একজন আছে, যারা এই কাজ করে আমি দেখলাম তারাও খুব বেশি প্রফেশনাল, ভেরি এক্সপিরিয়েন্স। তোমরা আপনারা কোনো একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স দেখে হায়ারিং করছেন না, কিভাবে আপনারা হায়ার করেন বা ট্রেন করেন সবাই? না মানে কি আমাদের সাপোর্টিং স্টাফ ইফ ইউ ডোন্ট গিভ অপরচুনিটি টু দ্য ফ্রেশার, তারা তো কোনোদিনই আর কোনো জায়গায় এক্সপিরিয়েন্স পাবে। সবাই যদি বিশাল একটা বড় সবাই যদি আমরা ভাবি যে আমরা এক্সপিরিয়েন্স খুঁজি, ইউ হ্যাভ টু ব্রিং দ্য ফ্রেশার্স অলসো। আমাদের এখানে মোরলেস 30 জনের মতন আছে সাপোর্টিং স্টাফ। এর মধ্যে এখন অনেকেই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যখন এসেছিল নিউ, গত মাসে রিক্রুটমেন্ট হয়েছে 6 জন, একদম নিউ, কিছু জানে না, বাট উইদিন এ মান্থ তারা মোটামুটি ডেভেলপ করতে পেরেছে। এই জন্য এক্সপিরিয়েন্স খালি দেখলে না। এটা একদিকে ভালো, যারা ফ্রেশার ওরা জব পাচ্ছে, শেখার চান্স পাচ্ছে। এবার আমরা সব ফাউন্ডাররা যদি খুঁজি যে আমরা একদম এক্সপিরিয়েন্সই হায়ার করবো, তাহলে ফ্রেশারদের এক্সপিরিয়েন্স হবে না, অপরচুনিটি আর হবে না। একদম। এন্ড আপনাদেরও বলে দিই, অনেক সময় যেই কোম্পানিরাই ফ্রেশার হায়ার করে, অনেক সময় কিছু প্রবলেম আপনারা পেতে পারেন সার্ভিস রিলেটেড বা এরকম বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস বা অনেক রকম প্রবলেম থাকে। আমি আমার কোম্পানিতেও সেম জিনিসটাই ফেস করি। বাট অন দ্যাট কেস আমরা ওই কোম্পানিটাকে ওই সার্ভিসটার বেসিসে বা ওই পার্সনটার বেসিসে জাজ করতে পারি না। হয়তো উনি বললেন ওই কদিন আগে জাস্ট হায়ারিং হলো, এবার এই যে লোকগুলো হায়ারিং হলো এরা ট্রেনিং এর সাথে সাথে কাজ করছে। অ্যান্ড এটা নেসেসারি না যে এরা 2-3 দিনে এত ভালো ট্রেন হয়ে যাবে যে দে নোজ হাউ টু বিহেভ ওয়েল। তো অনেক সময় হতে পারে একটু রুড, অনেক সময় হতে পারে ওরা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শিখবে। এবার এটা আপনাদেরও রেসপন্সিবিলিটি যে আপনারা বোঝা যে কিছু একটা মানে কিভাবে আমরা সার্ভিসগুলো দিচ্ছি বা একটা ম্যানেজ করে প্রপার একটা ম্যানার অনুযায়ী আপনারা এখানে ইয়ে করা, যেহেতু এত ভিড় হয়। তো এই জিনিসগুলো আমি রিসেন্টলি একটা কমেন্ট দেখছিলাম। না আমি পাশাপাশি একটা কথা, এই জায়গায় আমি আমাদের যে মানে যারা সার্ভিস নিতে আসেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব। আমার নাম্বারটা সব জায়গায় রয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি 9436120900। আপনাদের কখনো যদি কোনো সমস্যা হয় আমাকে ডাইরেক্ট যদি ফোন করেন, আমি টেক কেয়ার অফ দ্যাট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের তো এই ট্রেনিং পিরিয়ডে অনেক কিছু মানে সমস্যা থাকে, এগুলি আমরা শুধরে নেব, আপনারা তাদের সাহায্য করবেন শুধরে নিতে। এদের আপনাদের কমার চোখে দেখবেন ছেলে মেয়েদের মতনই ভাবতে হবে, আদারওয়াইজ তাদের ডেভেলপমেন্ট কি করে হবে, তাদের ফিউচার কি হবে, দে শুড আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। তাদের দায়িত্বটাও তারা ঠিক ভালোভাবে বুঝেও না, তাদের সময় লাগবে, মানে অ্যাটলিস্ট 2-3 মাস লাগবে। একটু সহযোগিতা আপনাদের তরফ থেকেও চাই। পাশাপাশি তাদের বলে বুঝিয়ে দেবেন যে তুমি এই ভুলটা করছো। তার উপর তো আমি রয়েছি, আমি সবসময় সামনে না থাকলেও আপনাদের কাছাকাছি থাকি। তা আপনি যে কোনো সময় আমাকে যদি ফোন করেন আপনারা আমাকে পাবেনই পাবেন। এবার তাই বলে খুব বেশি ইম্পর্টেন্স ছাড়া ফোন করবেন না। কোনো ফাউন্ডার নেই এটুকু রাজ্যে, বা আমি কোথাও দেখিনি যে নিজের ফোন নাম্বারটা এরকম ভাবে বলে দেওয়া, তাও পাবলিকলি। এনিওয়েজ উনি নাম্বারটা দিয়েছেন, যদি ওনার ফোন বিজি থাকে বা কোনো কিছু আপনারা হোয়াটসঅ্যাপে করে দিতে পারেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে করে দিতে পারেন। তো এই বলছি, অ্যান্ড এই বলে আমরা আজকের পডকাস্ট এখানে শেষ করছি। কোনো কোয়েরিজ থাকলে আমি নিচে আমাদের ফোন নাম্বার এবং অফিসিয়াল মেল আইডি দিয়ে দেবো, কোনো কিছু জানা হলে আপনারা ওখানে মেল করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনারা দেখেছেন, আর আমাদের কিভাবে আরো ডেভেলপ করতে হবে এটাও আপনারা যদি আমাদের পরামর্শ দেন, আমরা খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, নমস্কার। আপনারা যারাই আছেন, যদি ফেসবুকে দেখছেন, ইনস্টাতে দেখছেন, ইউটিউবে দেখছেন, যেখানেই দেখছেন, এর একটা কমেন্ট অবশ্যই ছাড়বেন। ত্রিপুরার ফার্স্ট টাইম আমরা এরকম কিছু করছি, অবশ্যই একটা কমেন্টে আপনারা লিখবেন আপনাদের কেমন লাগলো, কোনো সাজেশন থেকে শুরু করে এভরিথিং। তো আমরা খুবই মানে আশা করবো যে ত্রিপুরা রাজ্য থেকে আমরা অ্যাটলিস্ট সাপোর্টটা পাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।